দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা, এমন অভিযোগ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে তাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি, যার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু 24-এর পরবর্তী আরেকটা সাল লিখতে হবে। আকাশের নিচে এবং জমিনের উপরে যতদিন না পর্যন্ত ইনসাফ সব জায়গায় আমরা কায়েম করতে পারছি, আমাদের লড়াই চলবে। লাগামহীন কথাবার্তা বললে তো পালিয়ে যেতে হবে ভাই। আমরা চাই না বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস সেও দেশ ছেড়ে পালিয়ে যায়। কোন রাজনৈতিক দল বিচার বিভাগের স্বাধীনতা চায় না। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করতেছে কিছু কিছু উপদেষ্টা, এমন সব উদ্ভট কথা বলতেছে, খামোগায় আর কি একটা ভেজাল তৈরি করতেছেন দেশের মধ্যে। গতকালকে সরকার একটা ঘোষণা দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার, যে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দর্শক, আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক মণ্ডলী, আপনারা ভালোভাবে জানেন যে আমাদের দেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় আসার পর বিডিআর বিদ্রোহ হয়েছিল। এই বিডিআর বিদ্রোহ হওয়ায় কারা দায়ী ছিলেন বা সবার মনে কিন্তু একটা ছিল যে যখন এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর পতন হবে বা আওয়ামী লীগ সরকার যখন এই দেশ থেকে চলে যাবে, নতুন যে সরকার আসবে, তখন তারা কিন্তু অবশ্যই এই বিডিআর বিদ্রোহ নিয়ে তারা কিন্তু এর বিচার বিশ্লেষণা কিন্তু তারা শুরু করবেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই বিডিআর যে বিদ্রোহ হয়েছিল এই বিষয়টা নিয়ে কিন্তু সেইভাবেই কিন্তু ধামাচাপা পড়ে রয়েছে। এটি কি জন্য হয়েছিল, এর পিছনে কাদের হাত ছিল এবং এই কাদের সঙ্গে কারা কারা জড়িত, এই বিষয়গুলো কিন্তু কোনোভাবেই কিন্তু তারা বিচারের আওতায় আনছেন না এবং এই বিষয় নিয়ে কিন্তু কোনো কথাই উঠছে না। এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এই বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিক ইলিয়াস ভাই। দর্শক মণ্ডলী, এই বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, আমরা এই আলোচনাটুকু ধৈর্য সহকারে দেখব। দর্শক মণ্ডলী, তাহলে চলেন মূল ভিডিওটুকু দেখে আসবো। তার আগে আপনাদের অনুরোধ করব, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। চরম ব্যর্থতা, এমন অভিযোগ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে তাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি, যার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে, বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই। সোমবার মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, জুলাই গণ অভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল 17 ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমার সঙ্গে যদি কেউ নাও যায়, এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে, তবুও আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দু মাত্র পিছু হটব না। তিনি আরো লিখেছেন, 71-এ বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমত অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এরপর তিনি লিখেছেন, কোন ভিনদেশী পরাশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকারও যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয়, তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমৃত্যু লড়ে যাব। এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘসূত্রিতার কোনো পদক্ষেপকে আমি গ্রাহ্য করব না। আগামীকাল সকাল 11টায় সচেতন ছাত্র নাগরিকের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে ইনশাআল্লাহ। মাতৃভূমি অথবা কথাবার্তা বললে তো পালিয়ে যেতে হবে ভাই। আমরা চাই না বিশ্বনন্দিত প্রফেসর ইউনূস সেও দেশ ছেড়ে পালিয়ে যায়। কোন রাজনৈতিক দল বিচার বিভাগের স্বাধীনতা চায় না। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব সৃষ্টি করতেছে কিছু কিছু উপদেষ্টা, এমন সব উদ্ভট কথা বলতেছেন, খামোগায় আর কি একটা ভেজাল তৈরি করতেছেন দেশের মধ্যে। একটা শান্তিপূর্ণভাবে এত বড় বিজয়ের পরে আমরা একটা ভবিষ্যৎমুখী হতে চাই, নতুন প্রত্যাশার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এদেরকে থামান। লাগামহীন কথাবার্তা বললে তো পালিয়ে যেতে হবে ভাই। 1/11-এ অনেকেই পালিয়ে গেছিল, সুলতানা কামাল সহ। মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশ ছেড়ে চলে গিয়েছিল। আমরা চাই না বিশ্বনন্দিত
প্রফেসর ইউনূস সেও দেশ ছেড়ে পালিয়ে যায়। সুতরাং আপনি একটা রোড ম্যাপ দেন তাড়াতাড়ি। এই দেশের মানুষ গত 15 বছর কোনো ভোট দিতে পারে নাই, শুধু জাতীয় নির্বাচন কেন স্থানীয় নির্বাচন ভোট দিতে পারে না। আর তাদেরকে বলেন অপেক্ষায় থাকে, আর কত অপেক্ষা করে? 15-17 বছর তো অপেক্ষা করছে, এখনো যদি বলেন আরো অপেক্ষা করেন। কি এত সংস্কার আপনাকে করতে হবে? কেউ বলে সংবিধান ফেলে দেবো, সংবিধান নতুন করে এত সোজা? সবকিছু ইতিহাস উলট পালট করে দেবেন? শেখ হাসিনা তো চেষ্টা করেছিল নতুনভাবে ইতিহাস লেখার জন্য, এক ব্যক্তি এক পরিবারের ইতিহাস সৃষ্টি করেছিল না? আলটিমেটলি তো কোনো লাভ হয় না, সবকিছু তো আবার ফেরত আসতে হয়। এখন আমরা 52 বলি, 62 বলি, 69 বলি, 70 বলি, 71 বলি, ইতিহাস তো তার নিজস্ব গতিতে চলবে। সুতরাং সংবিধান নিয়ে বেশি বাড়াবাড়ি করলে সুফল বই আনবে না। এখন আসেন আপনি বিচার বিভাগ নিয়ে, দুঃখের কথা আপনি এতগুলো সংস্কার কমিশন করেছেন, মাননীয় প্রধান বিচারপতি আপনি একটা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, কত আশা করে আমাদের ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে আজকে প্রধান বিচারপতি হয়েছেন। আপনিও বললেন 25 দফা সংস্কার আপনি ঘোষণা করেছেন। বিচারপতি নিয়োগে আপনি বললেন যে এরকম বিচারপতি আর নিয়োগ আমরা দেব না। আপনি কিভাবে 23 জন বিচারপতি নিয়োগ দিয়ে দিলেন? আপনি বিচারপতি নিয়োগে কোনো নীতিমালা প্রণয়ন করেছেন? বিচার বিভাগ সংস্কারের কমিশন আছে, তাদের বক্তব্য তো আপনি নেন নাই। আগের সরকারগুলো যাই করেছে একসাথে 23 জন নিয়ে নিচ্ছে, 106 জন। এটা তো আমরা আপনাদের কাছ থেকে আশা করিনি। অদ্ভুত অবস্থা, যেই করুক। এখন আসে কি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আমরা দেখতেছি এই যে নিয়োগগুলো হচ্ছে, অধিকাংশ দেখি যে জামাতপন্থী লোকজন সব জায়গায় নিয়োগ পেয়ে যাচ্ছে। কেন? কারণটা কি? আপনি ওয়ার্ড ট্রাইব্যুনালে না দিলে হতো না? দেশে কি আইনজীবীর অভাব আছে? বিতর্কের মধ্যে বিতর্ক সৃষ্টি করার দরকার কি? একটা স্বচ্ছ নিরপেক্ষভাবে আপনি একটা ট্রাইব্যুনাল করেন যেখানে হাসিনা সহ তার দোষদের বিচার হোক, এগুলো তো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সুতরাং ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আজকে আমি বলবো যে আমাদের বিচার বিভাগের সংস্কার খুবই জরুরি। কোনো রাজনৈতিক দল বিচার বিভাগের স্বাধীনতা চায় না, এটা শাহাবুদ্দিন সাহেব বলেছে ঘরোয়া মিটিংয়ে, বলে যে আওয়ামী লীগও চায় না, বিএনপিও চায় না, আর জাতীয় পার্টির কথা বাদেই দেয়। তো এখন বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া ন্যায় বিচার এখানে প্রতিষ্ঠা করা যাবে না, এটা সম্ভব না। আমরা অতীতেও দেখেছি, বিভিন্ন রায়ের মাধ্যমে আপনারা দেখেছেন, এখানে এই যে দলদাস বিচারপতি নিয়োগের মধ্য দিয়ে এবং ডিটেক্টেড রায়গুলো গত 15 বছরে দেখেছেন কি অন্যায় অবিচার হয়েছে অপোজিশনের উপর। হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে ঘর ছাড়া করেছে, মাঠে ময়দানে তারা থাকতে পারে নাই, কারাবন্দী করেছে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে। এবং আমাদের উচ্চ আদালত সহ নিম্ন আদালত অন্যায় অবিচারগুলো করেছে। এখন কিছুটা আপনারা দেখছেন যে সেখানে কিছু ন্যায় বিচার হচ্ছে। আজকে রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল, আমি যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে, এই সংবিধান থেকে তো আইনা তো বিপ্লব, যেই দিনই 5ই আগস্ট হয়েছে ওই দিনই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ। সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব, এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা। সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে, হয় তারা বিপ্লবে বিশ্বাস করে না, হয় তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের, তারা মনে করে তাদের একটা স্টেক আছে। জাতি হিসেবে আমাদের লজ্জা নাই। যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে, যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে, যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে, সেই সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাসখতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, যেই বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যে সংবিধান ওই বুদ্ধিজীবীর জিহ্বাকে বন্ধ করে দিয়েছে। আমাদের দেখেছি এই 5ই আগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ববোধ জেগে উঠেছে। এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে, আবার প্রতারণার পরীক্ষাটা আবার। গতকালকে সরকার একটা ঘোষণা দিয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার, যে বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত তারা করবে না। এবং এই ঘোষণাটা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে এই যে 2009 সালের ফেব্রুয়ারি মাসে যে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ড, যেই পিলখানা হত্যাকাণ্ডে আমরা প্রায় 57 জন সেনা অফিসারকে হারিয়েছি, যেটা মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু আমাদের এত সেনা অফিসার মারা যায়নি, সেই রকম একটা বিভৎস হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল, বাংলাদেশ সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, সেই হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এটা কিন্তু একজন আদালতে রিট করেছে। আদালতে রিট করার পরে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানতে চেয়েছে যে পুনর্তদন্ত কেন নেওয়া হচ্ছে না। এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে বলেছিলেন যে সরকার এই বিডিআর এর যে হত্যাকাণ্ড এটার পুনর্তদন্ত এটা করবে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্তি দিচ্ছেন যে যেহেতু আপিল বিভাগে এবং ঢাকার আদালতে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মামলা চলমান, এই কারণেই বিডিআর হত্যা নিয়ে কোনো কমিশন গঠন করা হবে না।
কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তিনি গত মাসের প্রথম সপ্তাহে যখন বলেছিলেন যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করা হবে, তখন কি উনি জানতেন না যে আদালতে মামলা চলমান আছে? জানতেন তো, তারপরে উনি বলেছেন। কিন্তু এখন উনি বলছেন যে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন গঠন করা হবে না। এখন কেন এগুলো হচ্ছে, কি হচ্ছে, আমি এইসব বিষয় নিয়ে একটা আর্গুমেন্টেটিভ ডিসকাশন করার চেষ্টা করবো। তার আগে একটু বলি যে দেখুন, বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ড থেকে যারা যারা বেঁচে ফিরেছেন তারা স্পষ্ট বলেছেন যে এতে ভারতের সম্পৃক্ততা আছে, এবং তারা বলেছেন যে প্রচুর লোকজন তারা বিডিআর সৈন্যদের সঙ্গে মিশে তাদের মুখ টুক বাধা ছিল, তারা এই গুলিগুলো চালিয়েছে। এবং বিডিআর এর পরেই যখন বিজিবি হয়, তার যে প্রধান ডিজি মাইনুল সাহেব তিনি মারা গিয়েছেন, তিনি বলেছেন যে আমরা এমনও দেখেছি যে আলামতগুলো সম্পূর্ণ একদিনের ভিতর নষ্ট করে ফেলা হয়েছে। এবং তিনি আরো বলেছেন যে অস্ত্রাগারে গ্রেনেড থাকে এক জায়গায়, আর যে পিন ঢুকালে তারপর পিনটা বের করলে গ্রেনেড ফাটে, সেই পিনটা থাকে আরেক জায়গায়। কিন্তু তারা দেখেছেন যে গ্রেনেডের ভিতরে পিন ঢুকানো মানে রেডি টু ইউজ, এগুলো কে করলো? এরকম বহু বিষয় আছে। এবং এই বিডি হত্যাকাণ্ডের পর কিন্তু এই বহু লোকজন যাদের মুখ বাঁধা তারা পালিয়ে গেছে। এগুলো আমার কথা না ভাই, এগুলো আছে তো, এগুলো ভিডিও আছে। যারা বেঁচে ফিরেছে তাদের স্বজন তারা সবাই বলতেছে যে এখানে বাহিরের একটা দেশের চক্রান্ত ছিল, এবং সেই বাইরের দেশটা আপনারা জানেন কি, ভারত। এই ভারতের চক্রান্ত ছিল এই। এখন যেই বিডিআর জওয়ানরা জেলের ভিতর পৌঁছতেছে, ঠিক আছে, এখন তাদেরকে আটকে রাখার যুক্তিটা কি? দেখুন, যদি সরকারের কাছে কোনো প্রমাণ না থাকে, কোনো ভিডিও এভিডেন্স বা কোনো উইটনেস এভিডেন্স যে এই বিডিআর জওয়ানরা আসলে ওই সেনা কর্মকর্তা এবং তাদের পরিবারদেরকে হত্যার জন্য কোনো না কোনোভাবে দায়ী, ভালো আপনারা আটকে রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো এভিডেন্স না থাকে, আবার এমনও যদি হয় যে ওই বিডিআর জওয়ানরা হয়তো হত্যাকাণ্ড করেছে কিন্তু কোনো এভিডেন্স নাই, বিচার বিভাগ কিন্তু এভিডেন্স চায়, এভিডেন্স ছাড়া আটকে রাখতে পারে না। মনে করেন যে আপনি জানেন যে মিস্টার এক্স একটা খুন করেছে, এটা আপনার দৃঢ় বিষয়, আপনি 100% শিওর, কিন্তু এটা আদালতে প্রমাণিত না, আপনার কাছে কোনো এভিডেন্স নেই, আপনি কি করবেন? তাহলে এই ঘটনাগুলো যেখানে প্রমাণিত না বা সন্দেহ আছে, ওগুলো সবসময় কিন্তু আসামির পক্ষেই যায়, এটাই নিয়ম। আমি আমার পুরো লাইফে আমি এই শেখ হাসিনা যে জামাতের এতগুলোটাকে ফাঁসি দিয়েছে, আমি তার বিরুদ্ধে কথা বলেছি বলতো যে বিচারটা ছিল একদম বিচার নামের প্রহসন। এটা অনেকেই বলেছে, আমিও বলেছি, হিউম্যান রাইটস ওয়াচের সাবেক মহাপরিচালক ব্রাড অ্যাডামস কিন্তু বলেছিলেন যে শেখ হাসিনার উদ্দেশ্যই ছিল এদেরকে ফাঁসি দেওয়া। কিন্তু আমি একবারও বলিনি তারা নির্দোষ, আমি জানি না তারা দোষী না নির্দোষ, আমি ছিলাম না তখন, আমার জন্য মুক্তিযুদ্ধের পরে। কিন্তু যে প্রক্রিয়ায় বিচার করা হয়েছে সেই বিচারটা ছিল একদম বিচার নামের প্রহসন, এই বিচারের উদ্দেশ্যই ছিল তাদেরকে ফাঁসি দেওয়া। তো ঠিক তেমনি ভাবে যদি এই বিডিআর এর সদস্যদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকে, তাহলে তো এদেরকে জেলে আটকে রাখার কোনো মানে হয় না। হাসিনারা বলে যা হয়েছে তা হয়েছে, হাসিনা ছিল ফ্যাসিস্ট। এখন আমাদের উচিত যে এই বিডিআরদের বিরুদ্ধে যদি আসলেই কোনো রকম কোনো অভিযোগ না থাকে বা কোনো এভিডেন্স না থাকে, তাহলে তাদেরকে মুক্ত করে দেওয়া। এবং উচিত ছিল যে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে একটা কমিশন গঠন করা, কারণ যেখানে আদালত রায় দিয়েছে যে কেন হচ্ছে না, সেখানে আপনি ওই দুইটা আদালতে মামলা চলমান বলে আপনি কমিশন গঠন করবেন না, এটা একটা খোরা যুক্তি। এই যুক্তি হাসিনার আমলে হতো, এখন এই যুক্তি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কি প্রমাণ করতে চাইছেন তা আমার বোধগম্য না। আমি তারপর আবার বিশ্লেষণ করবো। আমি তার আগে একটু আসি যে ভারত কিন্তু এই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের মতো তারা কিন্তু বিভিন্ন দেশে তাদের কার্যক্রম চালায়। আমি কানাডার কথা বলবো। আপনারা জানেন যে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ত্বরান্বিত, কারণ কানাডার যে সিং নেতা, খালিস্তানপন্থী সিং নেতা হরদীপ সিং নির্ঝর, তাকে ভারতীয় কিছু রয়্যাল এজেন্ট তাকে কানাডার মাটিতে গুলি করে মেরেছে। এটা নিয়ে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক অনেক সম্পর্ক খারাপের দিকে গেছে, পাল্টাপাল্টি কূটনীতিকদেরকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি কানাডার একটা পত্রিকা লিখেছে যে এই হরদীপ সিং নির্ঝর হত্যাকাণ্ডের ব্যাপারে অমিত শাহ এবং এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জানতেন। তো তারপরে আমেরিকাতেও আরেক খালিস্তানপন্থী নেতা গুরদীপ সিং পান্নু, তাকে হত্যাকাণ্ডের চেষ্টা করেছে নিখিল মিশ্রা নামে একজন রয়্যাল এজেন্ট। এই নিখিল মিশ্রা, এবং সেখানে নাকি এগুলো ওই ভারতীয় দূতাবাস জানতো, ভারতীয় দূতাবাস এবং অমিত শাহ জানতো। তো মূলত এই নিখিল মিশ্রা গুরদীপ সিং পান্নুকে হত্যা করার জন্য যাদেরকে ভাড়া করেছে তারা হচ্ছে ছদ্মবেশী FBI এজেন্ট, ও তো জানতো না কোন গ্যারাকলে আছে। যাই হোক, পরবর্তীতেও পরিস্থিতি আজ করতে পেরে ও পালিয়ে গেছে চেকোস্লোভাকিয়া, ইউরোপের একটা দেশ, সেখান থেকে আমেরিকা ওকে ধরে নিয়েছে নিখিল মিশ্রা। এখন এই নিখিল মিশ্রাকে ভারতীয় দূতাবাস আইনি সহায়তা দিচ্ছে। তো এটা তো সত্য প্রমাণিত, এবং কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক অনেক খারাপ। এখন বাংলাদেশেও কিন্তু হাসিনার আমলে এই ধরনের কার্যক্রম ছিল, যেমন ছোট ছোট কিছু প্রমাণ দেখে, সেটা হচ্ছে যে বিএম নেতা সালাউদ্দিন আহমেদ তাকে গুম করে ভারতে রেখে আসে, এবং ভারত সরকার তাকে কোনোভাবেই অ্যালাউ করে না বাংলাদেশে আসার, কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরেই তিনি ফিরে এলেন। তো এটা ভারত সরকার বাংলাদেশ সরকার তারা সমন্বয় করে করেছে। তারপরে এই দেলোয়ার হোসেন সাঈদীর যে সাক্ষী সুকরঞ্জন বালি, তাকে পাওয়া গেছে ভারতের দমদম কারাগারে।
কে করেছে এটা? তাকে ভারত নিল, ভারতের দমদম কারাগারে তো আর বাংলাদেশের পুলিশ যায় রাখে নাই, তাই না? ভারত সরকারই তো কেউ রিসিভ করেনি, তাকে দমদম কারাগারে নিয়ে গেছে, অবৈধ অনুপ্রবেশের দায়। তো এরকম বহু ঘটনা বলা যায়। এবং আয়নাঘর প্রকাশিত হয়েছে, যে প্রতিবেদন, নেত্র নিউজ আয়নাঘর প্রতিবেদন প্রকাশিত হচ্ছে প্রায় 2 বছর হয়ে গেল। এবং তাসনিম খলিল তিনি আমাদেরকে অনেক আশা দিয়েছেন যে আয়নাঘর 2য় পর্ব শীঘ্রই প্রকাশ করা হবে। তিনি বারে আশা দিয়েছেন, প্রায় 8-10 বার হয়ে গিয়েছে। তিনি বলছেন যে একবার কনক সরার টকশো তিনি বলেছেন যে আর 2 মাস পরে প্রকাশিত হবে, কিন্তু সে আয়নাঘর কখনোই প্রকাশিত হয়নি। এই আয়নাঘর নিয়েও একটা মানে একটা কথা প্রচলন আছে যে আয়নাঘর থেকে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দারা কিছু লোকজনকে আয়নাঘর থেকে তুলে নিয়ে গিয়েছিলেন, এবং সেটা পার্শ্ববর্তী দেশ কোনোভাবেই চায় না যে এটা জনসম্মুখে আসুক। এখন এই আয়নাঘর 2য় পর্ব প্রকাশিত না হওয়ার 2টা কারণ থাকতে পারে। হয়তোবা আমি প্রথম কারণটাই আমার মনে হয় যে হয়তোবা মানে তাসনিম খলিল কমফোর্টেবল ফিল করতেছে না যে কি হয় না হয়, আমি জানি না, এটা তিনি ভালো জানেন। তার মতো এত একজন উচ্চমানের সাংবাদিকের নামে আমি কিছু মন গড়া বলতে চাই না, বাট বাস্তবতা হচ্ছে এটাই যে আয়নাঘর 2য় পর্ব শেষ পর্যন্ত প্রকাশ করা হয়নি, কারণ এই আয়নাঘর 2য় পর্বে পার্শ্ববর্তী রাষ্ট্রের 100% ইনভলভমেন্ট পাওয়া যায়। এই কারণেই পার্শ্ববর্তী রাষ্ট্র চায় না যে আয়নাঘর প্রকাশিত হোক। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যেখানে জীবিত ফিরে আসা সেনা অফিসাররা বলতেছেন সেখানে ভারতের ইনভলভমেন্ট, যেখানে তাদের স্বজনরা বলতেছেন ভারতীয় ইনভলভমেন্ট, যেখানে বিভিন্ন তদন্ত করা হয়েছে এই হত্যাকাণ্ডের পরে, সেই তদন্তগুলো বারে পরিবর্তন করা হয়েছে, এমনকি সেই তদন্ত কর্মকর্তাদেরকে শেখ হাসিনা গুম পর্যন্ত করেছেন যে কেন তোমরা এই ধরনের তদন্ত করলে। এইসব তদন্ত তো আসলে সেখানে ভারতের সম্পৃক্ততা এবং আওয়ামী লীগের তৎকালীন যে নেতা, যে জাগি কবির নানক, তাপস নবসেনের যে সম্পৃক্ততা, এগুলো পাওয়া যাওয়ার কারণে তদন্ত রিপোর্ট বারে পরিবর্তন করা হয়েছে। তো এখন তো হাসিনা সরকার নাই, এখন তো ইউনূস সরকার, আমার জনগণের আন্দোলনের ফসল, সে গণঅভ্যুত্থানের সরকার। তাহলে এখন এগুলো হচ্ছে কেন? দেখুন, আমার মনে হয় যে ভারতের সেই প্রভাবটা এখনো কোথাও না কোথাও সরকারের ভিতর আছে, অথবা এমনও হতে পারে যে ভারত একটা প্রভাব বিস্তার করেছে যে ঠিক আছে আমরা, আপনারা অবশ্যই জানেন যে সংখ্যালঘু এগুলো কিন্তু কিছুই নেই, এগুলো সব হচ্ছে ভারতের একটা বাংলাদেশকে একটা বিপদে ফেলানোর চক্রান্ত। আমি গতকালকে বলেছি যে ভারতের বাংলাদেশের জেলে ধরে নিয়ে গেছে 90 জনের উপরে, এর কারণে হচ্ছে যে আমাদের জেলে ওদের 95 জন জেলে আছে, ওদেরকে ছাড়িয়ে নেওয়ার জন্য কিন্তু এই মিথ্যা অবৈধ অনুপ্রবেশে নাটক করে আমাদের জেলের কাছে রেখেছে। এরকম ভারত করে। এখন ভারত হয়তো এরকম একটা চাপ করেছে সরকারকে যে এই বিডিআর এর যে তদন্ত এটা আপাতত বন্ধ করে রাখো, তাহলে আমরাও আর আমাদের পক্ষ থেকে এই যে হিন্দু নির্যাতনের মিথ্যা কথাবার্তা এগুলো প্রচার করবো না, এবং আমরা শেখ হাসিনার মুখ বন্ধ রাখবো। আমি জানি না, এমন হতে পারে। এবং এইসব কথাগুলো কিন্তু আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি আমাদের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন, পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মদিনের সঙ্গে বৈঠক করার পর তিনি 7:30 থেকে 8:30 গোপনে তিনি ঢাকা ক্যান্টনমেন্টে চলে যান, এবং যে বৈঠক কিন্তু হওয়ার কথা না, কারণ একজন বিদেশ সচিবের সঙ্গে একজন সেনাপ্রধানের কোনো কাজ নাই। কিন্তু তারপরে তিনি গিয়েছেন, গিয়ে তিনি সেখানে অনেক কথাবার্তা বলেছেন। তার ভিতরে নিশ্চয়ই কিছু গোপন মেসেজ অবশ্যই ছিল, কিন্তু আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হচ্ছে এটা যে সেনাপ্রধানকে কিছু শর্ত দিয়েছেন এই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, যে আপনারা এটা করুন, করলে আমরা এটা করব, কারণ আমরা আপনাদের চেয়ে বড় প্রতিবেশী শক্তিশালী, আমরা এমন চক্রান্ত করবো যে আপনাদের জীবন একদম বিশ্বে হবে, তার চেয়ে মেনে নেন। কিছু শর্ত দিয়েছে হয়তো জেনারেল ওয়াকারুজ্জামানকে, কারণ জেনারেল ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করার একটা কারণ হচ্ছে যে ভারত আসলে এই ওয়াকারুজ্জামানের সঙ্গে একটু বেশি কমফোর্ট ফিল করে রাদার দেন তৌহিদ হোসেন বা প্রফেসর ইউনূস। এই কারণে তারা আপন মনে করছে, তারা বলেছে যে ভারতের এই শর্তগুলো মানলে আপনাদেরকে এই সুবিধা দেওয়া হবে। তো ওইসব শর্তগুলোর মধ্যে হয়তো একটা হতে পারে যে এই বিডিআর হত্যাকাণ্ডের। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দর্শকরা দেখেছেন এবং সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। দর্শক, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।